আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার প্রথম দিনই কাঙ্ক্ষিত তথা পাক জামাতির রাজাকারের বাচ্চাদের একেবারে কলিজায় খাড়া লাগার মতো যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলছে। নতুন নতুন রাস্তা আরো বেশি শক্তিশালীভাবে প্রসারিত ও উন্মোচিত হচ্ছে। সম্প্রতি দিল্লি সফরকে কেন্দ্র করে ফ্যাসিস্ট তারেক শুধু লেজে গবরেই গুমাখে নাই, আর পুরো শরীরের মধ্যেও গুমাইকে ফেলাইছে। 23 তারিখ তিনি সফরে যাবেন, সেটা কনফার্ম করার পরেই দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে তিনি আসবেন, তাকে এইভাবে সম্মান জানানো হবে, সেইভাবে রাষ্ট্রপতি ভবনকে প্রস্তুত থাকার নির্দেশনা। এর একটু পরেই সেটি কেন ডিলিট করে দেওয়া হলো? কারণ একটু পরেই এবার ফ্যাসিস্ট তারেক দিল্লির কাছে অনুরোধ জানাইছেন, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ সভানেত্রী বা শেখ হাসিনা তিনি প্রত্যাবর্তন করবেন, আসবেন, তাহলে আমাকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে যে 5 বছর আমি নির্বিঘ্নে যেন সরকার চালাইতে পারি, আমার সরকার চালানোতে যেন আওয়ামী লীগ কোনো ডিস্টার্ব না করে, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। সাথে সাথেই তার ফোনটা কেটে দিয়ে মুছে ফেলা হলো রাষ্ট্রপতি ভবন থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, যে তথ্যটা আপনারা পেয়েছিলেন সেটি। তার একটু পরেই দক্ষিণ এশিয়ার তথা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর সাহেব তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এই বিষয়টি একটু জানতে চাইলেন। তিনি সবকিছু জানার পরে শুধু একটা মুস্কি হাসি দিয়ে তিনি বুঝাইলেন যে পররাষ্ট্র নীতিতে আক্কেল মারি জ্বালায় নাই, একেবারে একটা দুধের বাচ্চার পরিচয় দিল ইন্টারপাস ফ্যাসিস্ট তারেক। এখন মাঝপথে কি হবে জানেন? দেশের কিছু সাধারণ জনগণের বিপদ এবং দেশের জন্য অন্ধকার আসন্ন। এইবার আসেন, ভারতের নতুন হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রথম যেদিন সড়ক পথে প্রবেশ করলেন, সেদিন কিন্তু তার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজাকারের বাচ্চা উগ্র জঙ্গিরা রাস্তায় নাইমা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল। মনে আছে তিনি প্রথম দিনে কি বক্তব্যটা দিয়েছিলেন? গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, এক আকাশ এক বাতাস, আমাদের ওখানে আছে 140 কোটি জনগণ আর এখানে আছে 20 কোটি জনগণ, এই মোট 160 কোটি জনগণ। আমরা একে অপরের পরিপূরক তথা ইস্পাতের মতো কঠিন বন্ধুত্ব বা ভাই ভাইয়ের সম্পর্ক। তিনি এও বললেন, আমি তো আকাশ পথে আসি নাই, আমি সড়ক পথে চলে এসেছি। এখন প্রশ্ন কি জাগে না যে এই যে দুই দেশের 160 কোটি জনগণ, এখন এই 160 কোটি জনগণের মধ্যে যে রাজাকারের বাচ্চা, উগ্র, জঙ্গি, সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী, জিন্নাহর, অবৈধ বীর যে জন্ম নেওয়া যে পাক মিলিটারির বাচ্চা, বিহারির বাচ্চা তথা হাতে গোনা 40 থেকে 50 লাখের যে পরিমাণটা আছে, ওরা কি 140 কোটি জনগণের মধ্যে থাকতে পারবে? সরি, 160 কোটি জনগণের মধ্যে ওরা কি বসবাস করতে পারবে? এই 160 কোটি জনগণ কি এই 50 লক্ষ বিহারি রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধী, এই সন্ত্রাসী জঙ্গিদেরকে মেনে নিবে? এই কারণেই কিন্তু সেদিন তারা তার বিরুদ্ধে প্রতিবাদ, অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে সেই ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না। এক আকাশ এক বাতাস, এই যে 140 কোটি, এই 20 কোটি, 60 কোটি সব এক, এই একটা ইস্যু নিয়ে রাজাকারের বাচ্চারা কেন সেদিন প্রতিবাদ মুখর হয়েছিল, মিছিল করেছিল? এইবার বুঝতে পারছেন, কম্পনটা ওদের এরই মধ্যে শুরু হয়ে গেছে, শান্তির পথ বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, কেউ কখনো কাউকে আঘাত করে বা অপমান করে জিততে পারে না, বরঞ্চ যত বড় সমস্যাই হোক না কেন আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান সম্ভব। আর এইখানে তো ভাই দুইটা দেশ, জাহাজ আর নৌকা। অপ্রিয় হইলে এই বাস্তবতাটা তো মেনে নিতে হবে। নৌকা যে চালায়, সেই মাঝে যদি জাহাজের ড্রাইভারের বলে, এ সাইড দাও না, তোর সামনে লাগাইয়া দিলাম। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাহেবের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে, কথোপকথন অনুষ্ঠানে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যুক্ত হয়ে তিনি একটা কথা বলেছিলেন। তিনি স্বীকার করেছিলেন বিএনপির মধ্যে দুইটা শক্তি কাজ করে। একটা হচ্ছে রাজাকারের বাচ্চা যেগুলারা আছে, স্বাধীনতা বিরোধী বাচ্চাগুলা বিএনপির মধ্যে যেগুলো আছে, এই একটা, তথা জাপাক জামাতি পাকিস্তানি যেগুলো আছে বিএনপির মধ্যে, ওই একটা শক্তি। আর একটা শক্তি হচ্ছে এই দেশি মিলিটারি, যেটা শক্তি দ্বারা পরিচালিত হয়। এই দুইটা শক্তি বিএনপির মধ্যে কাজ করে। এখন ফজলুর রহমান ওই বাংলাদেশে থাকা যে মিলিটারি শক্তিটা, এই কথাটা উনি স্বীকার করে নাই। নট সামান্য কিছু বিতর্কিত, তারা অনেক সময় বিতর্কিত কর্মকাণ্ডের সাথেও জড়িত এমন কিছু বীর মুক্তিযোদ্ধাগণেরাও এই সংগঠনের সাথে আছে। ফজলুর রহমান সাহেব সেদিন তার ওই কথোপকথন অনুষ্ঠান আপনারা দেখবেন, পান্না সাহেবের ইউটিউব চ্যানেলে এখনো আছে। তিনি এও বলেছেন, বিএনপি যদি এই জায়গা থেকে বের হইতে না পারে,
তাহলে আগামীতে তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। যে পরিণতি এখন এই দেশে, ওই যে বললাম 2 দেশ মিলে 160 কোটি জনগণ যদি এই 50 লক্ষ বিহারি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জঙ্গি এবং সন্ত্রাসী এদেরকে যদি তাদের মধ্যে রাইখে বসবাসের সুযোগ দেয় তাহলে দিবে, না হলে এই 50 লাখের পরিণতি কি হবে? এবং এই 50 লাখের মধ্যে যখন বিএনপির ওইগুলা ঢুইকা পড়বে তাদের পরিণতি শুধু মাথায় রাখবেন, ফ্যাসিস্ট তারেকের শরীরে 2 দেশের রক্ত, এক ওর বাপের ঔরস থেকে পাকিস্তানি আর ওর মায়ের পেট থেকে ভারতের জলপাইগুড়ি, কিন্তু ওর মা ভালো মন্দ বোঝার পর থেকেই তিনি ছিলেন পাকিস্তানি তথা জানজুয়া প্রেমী। অর্থাৎ ফ্যাসিস্ট তারেক দ্বারা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মানচিত্রে ন্যূনতম কোনো ভালো কিছু আশা করাটাই হবে বোকামি। তা না হলে দিল্লি সফরকে কেন্দ্র করে একজন ব্যক্তি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা সংবিধান অনুযায়ী এখনো তিনি বৈধ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, বাংলাদেশের স্থপতি কন্যাকে নিয়ে প্রশ্নবিদ্ধ কইরা দিল্লি সফরকে নিয়ে এত জল ঘোলা কইরা সারা শরীরে গুমা খাইয়া এখন তুমি কোন নাক নিয়ে সেই দেশে তুমি যাবা? আগেই বলছি দিল্লি ও গেলেও ভালো, না গেলে আরো ভালো। তবে এটাই সত্যি, আওয়ামী লীগ এখন রামের করাতের মতো আইতেও কাটতেছে, যাইতেও কাটতেছে। স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা আর জুলাই জঙ্গির যে কোনো স্থান বাংলার ভূমিতে হবে না, সার্বভৌমত্ব হবে না, এইটা চিরন্তন সত্য। আমি জানি না তারেক রহমান সাহেব একটা পাড়ার মাস্তানকে মানে কি যে শুধু শেখ হাসিনাকে গালি দিতে পারলে আর সিলেটি ভাষা অসভ্যের মতো দাঁড়িয়ে দাঁত দেখিয়ে কি বলে যে হাসলে, তারপরে অশোভন আচরণ করলে, বেয়াদবের মতো দেখা গেলে এই জন্য একজনকে উপদেষ্টা পররাষ্ট্র প্রতিমন্ত্রী করতে হবে? তারেক রহমান স্যার, আপনার ক্ষতি আর আপনার এই সরকার আপনার, এটা ডুবলেও আপনার, উঠলেও আপনার। আপনি যদি ডুবাতে চান এই ধরনের লোকজন দিয়ে, হুমায়ুন কবিরের মতো একটা ছেলেকে দিয়ে, সেটা বয়সও কম, আপনার মেয়ে থেকে হয়তো 2-1 বছর বেশি হবে, তো অভিজ্ঞতাও নাই জীবনের। শুনেছি সে নাকি যুক্তরাজ্যে বড় টড় হয়েছে, যুক্তরাজ্যে বড় হইলেও আপনারা নিশ্চিত থাকেন একটা মসজিদ, বা যুক্তরাজ্যকে তো এখন সারা পৃথিবী জানে এটা একটা ইসলামিক প্রজাতন্ত্র হয়ে গেছে মার্কে, যে যুক্তরাজ্য বা ইউকে একসময় পৃথিবী শাসন করতো, এখন এটা জঙ্গিরা শাসন করবে আর কয় বছর পরে। সেখানে অনেক মাদ্রাসা মসজিদ আছে। এই হুমায়ুন কবির ছেলেটা আমার ধারণা মাদ্রাসা মসজিদে সে বড় হয়েছে, যার কারণে সে কিন্তু সভ্যতা শিখেনি। কি করে হয় যে একটা ছেলে এই পর্যায়ে চলে গেল কিন্তু সভ্যতা শিখলো না, আবার তাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে? তবে এটা শামা ওবায়দের জন্য একটা আমি বলবো যে সুযোগ বটে। উনি যদি চেষ্টা করেন যে মার্কিন নাগরিক খলিল এবং এই বেয়াদব ছেলেটা হুমায়ুন কবির, এই 2 জনকে ছাড়িয়ে আমার মনে হয় উনি কঠোর পরিশ্রম করলে উনি ওনার যে মন্ত্রণালয়ের দায়িত্ব বেটার পালন করতে পারবেন। ওনার যে বস সেই প্রধানমন্ত্রী তার বেশি উপকার করতে পারবেন। আমি শামা ওবায়েদকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে বাংলাদেশের ছেলে মেয়েরা বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রী হোক। আমেরিকান ছেলেরা কেন হবে? আমেরিকান মার্কিন নাগরিক খলিল কিংবা ব্রিটিশ নাগরিক হুমায়ুন, এরা কেন বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রী হবে? এটা তো আসলে কোনো রাইটও নাই। আর বিএনপিতে তো এত বড় দল, নিশ্চিতভাবে ওনাদের বাংলাদেশি লোকজন আছে, আপনারা তাদেরকে মন্ত্রী করেন, তাদেরকে প্রতিমন্ত্রী করেন। আপনাদের নেতাদের ছেলে মেয়েরা যারা ভালো বিদেশে পড়াশোনা করেছে তাদের প্রতিমন্ত্রী করেন, তাদেরকে মন্ত্রী বানান। কিন্তু আপনারা কেন এই ধরনের একটা বেয়াদব ছেলেকে আপনি করলেন? এই যে আমার এক বন্ধু এখানে লিখেছে, ভাই আপনি হুমায়ুনের বক্তব্য শুনেছেন? হ্যাঁ শুনেছি, দেখেই তো এই বক্তব্যটা রাখছি। আসলে আমরা যে দেখেন এই বাংলাদেশের সবচেয়ে সেরা মন্ত্রণালয় ছিল, হওয়া উচিত ছিল সব সরকারের আমলে। যেহেতু বাংলাদেশ ছোট্ট একটা দেশ, জনসংখ্যা বেশি, এটার সেনাবাহিনী জঙ্গি ভাবাপন্ন, কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। মাঝে মধ্যে এই বাংলাদেশের সেনাবাহিনী তো 8-10 বার এই পর্যন্ত কু করে ফেলেছে। আর জিয়াউর রহমানের সময়ের অসংখ্য অগণিত কুর যদি আমরা হিসাব করি তাহলে তো 50, 60, 100 বার বাংলাদেশের সেনাবাহিনী কু করেছে।
যে দেশে সেনাবাহিনী বারবার কু করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা লালন করে, সেই দেশে আসলে সচেতনভাবে ফরেন সার্ভিসটাকে গড়ে তোলা উচিত ছিল। সেটা হয় নাই। ভবিষ্যতে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার করলে আমরা কিন্তু এই ইয়েটা তৈরি করব, আমরা একটা বলিষ্ঠ, উপযুক্ত, যুগোপযোগী ফরেন সার্ভিস আমরা ক্রিয়েট করব। সেই ফরেন সার্ভিস ক্রিয়েট করার জন্য প্রথম পদক্ষেপই হলো যে এটার ট্রেনিং, যারা নতুন ভর্তি হয় ডিপ্লোম্যাটিক সার্ভিসে, নতুন চান্স পায়, সেসব ছেলে মেয়েদের যদি ভালো ট্রেনিং দেয়া যায়। ট্রেনিং এও আমাদের যে ট্রেনিং সেন্টার গুলো আছে ওগুলোতে আসলে কোনো নতুনত্ব নাই, ওখানে কোনো ক্রিয়েটিভিটি নাই। ওখানে কিছু কিছু প্রফেসর নিয়ে আসা হয়, একে তাকে নিয়ে আসা হয়, কিন্তু আসলে কারো কোনো গভীরতা বাড়ে না এই 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 ট্রেনিং গুলোতে। সেই চিরাচরিত নিয়ম ফেলে দিয়ে আমাদের ফরেন সার্ভিস একাডেমির ট্রেনিংটাকে আমরা উন্নততর করে নতুন নতুন ডিপ্লোমেট তৈরি করব। আমার ধারণা 10 বছর যদি এক নাগাড়ে শেখ হাসিনার নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটা সরকার থাকে, মানে 2 মেয়াদে, 10 বছরে যদি 10টা ব্যাচ আমরা যদি তৈরি করতে পারি ডিপ্লোম্যাটিক সার্ভিসের নতুন কূটনীতিক, ধরেন প্রতি ব্যাচে যদি 2 জন হয়, 10 ব্যাচে হয় 200 অফিসার, 200 কূটনীতিক। এই 200 কূটনীতিক যদি 10 বছরে সত্যিকারের মানে এখানে ইনভেস্টমেন্টটা করা হয় ট্রেনিং এর জন্য, এদেরকে যদি ভালো ইংরেজি ভাষায় ট্রেনিং দেওয়া যায় এবং কিভাবে ছোট ছোট দোষ মানুষের সেগুলো ত্যাগ করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, কিভাবে শিক্ষিত আলোকিত মানুষ হওয়া যায়, এই জিনিসগুলো তাদেরকে শিখিয়ে পাশাপাশি প্র্যাকটিক্যালি তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এবং বিদেশি ডিপ্লোম্যাটদের সাথে ওদেরকে ইন্টারাকশনের সুযোগ করে দিয়ে বাংলাদেশের যে জাতিসংঘের জাতিসংঘে যে বাংলাদেশের 2টো দূতাবাস আছে, নিউ ইয়র্ক, জেনিভা, এই 2টো দূতাবাসে পাশাপাশি বেইজিং, নিউ দিল্লি, ওয়াশিংটন, এই কয়েক জায়গায় ওদেরকে ভালো ওরিয়েন্টেশন দিলে আমরা কিন্তু প্রতি 1-1.5 বছরের ট্রেনিং এ কিন্তু একটা ভালো ডিপ্লোমেট পেতে পারি। এখন দেখা যায় যে ডিপ্লোমেট যা 2-1 জন মূলত নিজের চেষ্টায় হয়, আর অনেকগুলো তো হয়ই না। বাংলাদেশের ফরেন সার্ভিসটা এখন পর্যন্ত, এটা বিএনপি সরকারগুলোই করে গেছে বা আগের সরকারগুলো, যে একটা ছেলে মেয়ে কোন রকম নিউ ইয়র্কে গিয়ে পৌঁছতে পারলে ভাবে যে, বা জেনিভাতে যদি একটা পোস্টিং পায়, সে ভাবে যে সে হয়তো এখানে একটা সে ডিপ্লোম্যাট হতে এসছে, বাকিরা আসেনি। অর্থাৎ একটা বিভক্তি হয়ে যায় প্রথম পোস্টিং নিয়েই। কিন্তু ডিপ্লোম্যাটদের সবাইকে সমান মর্যাদা দিতে হবে এবং সবাইকে সমান গুরুত্বপূর্ণ, মানে সব জায়গা, তার কাজের সব জায়গাগুলো গুরুত্বপূর্ণ মনে করতে হবে। সেভাবে যদি আমরা ওদেরকে তৈরি করতে পারি এবং এটা যদি ধ্বংস করে যায় যে দেয়া যায় যে একটা কূটনীতিবিদ সে শুধু নিউ ইয়র্ক যেতে চায় না, সে থিম্পুতে যেতে চায়, সে আলজেরিয়াতে যেতে চায়, সে নাইরোবিতে যেতে চায়। ওইভাবে যদি প্রতিটা স্টেশন গড়ে তোলা যায় তাহলে একটা দক্ষ এবং ভালো কূটনৈতিক সার্ভিস হবে। এটা ট্রেনিং এবং ট্রেনিং পাশাপাশি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান না হলে যে ফরেন মিনিস্ট্রিতে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ের কোনো গুরুত্ব থাকবে না, সেই দিকেও কিন্তু সচেতনতা তৈরি করা উচিত। এবং সেইভাবে করলেই কেবল বাংলাদেশে একটা দক্ষ পররাষ্ট্র সার্ভিস হবে, যেটা দেশের জন্য সব ধরনের কাজ করতে পারবে। এবং কূটনীতিকদের কাজ, আমি মনে করি সব সরকারি কর্মচারীদের কাজ কিন্তু টাকার অঙ্কে পরিমাপ করা উচিত। টাকার অঙ্ক কিরকম, যে যা কাজ করবে একদিনে সে কত বেতন পেল সেটা হিসাব করা এবং কত রাষ্ট্রের জন্য সে টাকার পরিমাপে সে তৈরি করলো তার সার্ভিসটা। এইটা যদি পরিমাপ করানো সম্ভব হয়, অনেকে বলবে যে এটা সম্ভব না, আমি মনে করি সম্ভব। সে যে সার্ভিসটা দেয় সেখান থেকে যত মানুষ উপকৃত হয় বা দেশ যেভাবে উপকৃত হয়, এটাকে টাকার অঙ্কে কোয়ান্টিফাই করা উচিত। সব টাকা টাকা টাকা
তাহলে কিন্তু সরকারি কর্মচারীদের এই ফিলোসফিতে আসলে তাদের কিন্তু রাতারাতি আপনার বাংলাদেশে তাদের যে এখন যে ইফিকেসি আছে, যে তাদের যে তারা যে পরিমাণ এফিশিয়েন্ট, তার চেয়ে অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে তারা কাজ করতে পারবে। আমাদের আমলাতন্ত্রটা না একেবারেই আপনার এইখানে কোনো ক্রিয়েটিভিটি নাই। এখানে গরুর মতো খাটে কোনো ছেলে মেয়ে, মানে অনেক খাটাখাটি করে, কিন্তু তাদের সত্যিকার অর্থের কোনো আপনার মানে উৎপাদন নাই। তো ব্যুরোক্রেসিটাকে একটা উৎপাদনশীল ব্যুরোক্রেসি করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে মন্ত্রণালয়গুলোকে, তার মধ্যে হলো একটা পররাষ্ট্র মন্ত্রণালয়। সেদিক থেকে 3 জন মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতেই পারে, কিন্তু তারেক রহমান সাহেব মনে হচ্ছে 3 জন মন্ত্রী নিয়োগ করেছে শুধু কিভাবে শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে এক্সট্রাডাইট করবে। এই হুমায়ুন কবির আজকেও এক্সট্রাডাইটের কথা বলেছে। ভালো, আমরা দেখছি যে দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে এরা কি কাজটা করছে। এদিকে দেশ এবং মানুষের যে দুর্দশা সেটা কিন্তু বেড়েই যাচ্ছে, এবং সেই দিকে কিন্তু সরকারের কোনো খবর আছে বলে মনে হয় না। একটু আগে দেখলাম পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও ছেড়েছে যে কিভাবে এই সরকার 6 মাসের মধ্যে দিশাহারা হয়ে গেছে। পিনাকি অবশ্য তাদেরকে আরেকটা বুদ্ধি দিয়েছে যে 24-এর জঙ্গি কোয়ালিশনে সবাই নিয়ে একটা সরকার করতে। এটা অবশ্য পিনাকি চায় যে জামাত টামাত এরা সরকারে ঢুকুক। আমিও চাই যে পিনাকির এই বার্তা তারেক রহমান পালন করুক, কারণ আমাদের দরকার এদের সবগুলোকে এক জায়গায় বাংলাদেশের মানুষকে দেখানো যে এরা কতটা মানে এই রাষ্ট্রের জন্য এরা কতটা অনুপযুক্ত। এই রাষ্ট্র না, যে কোনো রাষ্ট্রের জন্যই আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিটা আসলে সম্পূর্ণরূপে যে অনুপযুক্ত, এগুলা সবাইকে দিয়ে তারেক রহমান যেভাবে বলছিলেন যে উনি একটা সরকার গঠন করবেন, সেই জাতীয় সরকার গঠন করে দেখিয়ে দিক, মানে আধা জাতীয় সরকার, যেখানে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলা সেখানে মানে বিচরণ করবে। এরকম একটা সরকার আমাদেরকে দেখিয়ে দিলে আমরা সেটা নিয়ে সারা জাতিকে দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম যে এদের দ্বারা আসলে বাংলাদেশের কোনো উপকার সম্ভব নয়, কোনো কাজও সম্ভব নয়। দেখি 2-একটা মন্তব্য পড়ি আজকে। একজন বলছেন আপনার আলোচনার জন্য অপেক্ষায় থাকি। ধন্যবাদ, আপনারা থাকেন দেখে আলোচনা করতে আনন্দ পাই। হুমায়ুনরা সেই গ্রুপের লোক, হুমায়ুন হবে জান্নাতের গেটের দারোয়ান। জানি না এইটা ঠিক মন্তব্য কিনা, বাট এনিওয়ে হুমায়ুন হলো আপনার যে কোনো সরকারের জন্য একটা বোঝা, এটা মনে রাখবেন। যেই তারেক রহমানের সরকারের জন্য একটা বড় বোঝা, এটা আজকে বুঝতে পারবেন না, 2-3 বা যে সময় সরকারটা পতন হয় তখন দেখবেন যে সবাই কিভাবে তারেক রহমানকে শুধু এই হুমায়ুনের জন্য দোষারোপ করছে। আন্দালিব রহমান পার্থ সম্পর্কে কম কথা বলাই ভালো, কারণ আন্দালিব রহমান পার্থ আমাদের জন্য একটা এম্বারাসমেন্ট। অবশ্যই আমরা তো বিব্রত হই আন্দালিব রহমান পার্থ নিয়ে কথা বলতে। বাংলাদেশের সব মানুষ বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। একজন প্রশ্ন করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারে এমন কেউ কি বিএনপিতে আছে বলে আপনার মনে হয়? বিএনপিতে পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর ওই যে অর্থমন্ত্রী যিনি, উনি এখন যারা মন্ত্রী আছে বিএনপিতে তাদের মধ্যে উনি ভালো পররাষ্ট্র, মানে যা কিছু হয়েছে অন্তত এই 3 জনের চেয়ে অনেক। আমি শামা ওবায়েদকে আলাদা করি, কারণ বাংলাদেশের একটা মেয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, চেষ্টা করে কথা সংযত ভাবে বলার, সুতরাং তাকে আলাদা রেখে বলি এই হুমায়ুন আর খলিলের চেয়ে 2 জনের চেয়ে অনেক ভালো হতো, যদি অর্থমন্ত্রী হিসাবে তিনি যথেষ্ট ফেলিওর। আর পররাষ্ট্রমন্ত্রী হলে তো উনি বেঁচে যেতেন, কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো মানে পাস ফেল দেখাতে হয় না, এখানে যে কোনো কিছুকে পাস, যে কোনো কিছুকে ফেল বলে চালিয়ে দেয়া যায়। একজন লিখেছেন যে সব নতুন ডিপ্লোম্যাটদের ভালো করে দেশ, ইংরেজি
মোরালিটি, ক্রিয়েটিভিটি, অনেস্টি, এগুলো জানা দরকার। খুব সুন্দর মন্তব্য করেছেন। আমি সেটাই বলছিলাম এতক্ষণ যে আসলে আমাদের যে এখন যে ডিপ্লোম্যাটিক সার্ভিস আছে সেখানে ধরেন প্রতি ব্যাচে যদি 20 জন ঢোকে বিসিএস পরীক্ষা দিয়ে, 3 থেকে 4 জন মোটামুটি নিজেরা সেলফ মেড হয়, বাকিগুলোর আসলে কোনো গুরুত্ব নাই কূটনীতিক হিসাবে। এগুলো থাকলেও যা পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক সময় এগুলো আবর্জনা এবং অনেক টাকা পয়সার দিকে শুধু এদের নজর থাকে। সত্যিকার অর্থে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জিং কূটনৈতিক সার্ভিস তৈরি করতে পারিনি। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিও কলে কথা বলতো, তখন কি হাসিনা সরকার কি কোনো বাধা দিয়েছিল? এগুলো তো বলে লাভ নাই। বাধা তো শেখ হাসিনা সরকারের আমলের যে আপনার যে মানবাধিকার পরিস্থিতি, বাক স্বাধীনতার পরিস্থিতি, সেটা বাংলাদেশে আপনি কোথায় পাবেন? শুধু জাহেদের কথা চিন্তা করেন, এই যে তারেক রহমান সরকারের যে উপদেষ্টা, সেই জাহেদ কিভাবে আপনার বিষ ছড়িয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের মাটিতে বসে শেখ হাসিনার সরকারের সময়। এখন কি কেউ সেটা কল্পনা করতে পারে? জাহেদ যে নিজে বিষ ছড়িয়েছে, যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে এই জায়গায় এসে, সে এখন এসে বলে যে কেউ এটা বললে সেটা বললে শাস্তি দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। চিন্তা করেন, একটা মানুষ কত অল্প সময়ের মধ্যে দুই মুখ, মানে এক মানুষ দুই মুখ। আর এদের আধিপত্য এখন বাংলাদেশের মানুষকে থাকতে হচ্ছে। বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে দুর্ভাগ্যের আর কি আছে? স্যার, একটা দেশের প্রধানমন্ত্রী ম্যাট্রিক পাস, দেখুন ম্যাট্রিক পাসটা আমার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ না। মানুষ যদি সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে, দক্ষ যোগ্য মানুষ হতে হলে মানে স্কুল কলেজে না গেলেও সম্ভব। কত মানুষ তো হয় সেভাবে। আর মেট্রিক পাস পিএইচডি করে কে কি হয়েছে জীবনে আপনারা দেখাতে পারবেন? এটাকে আসলে গুরুত্বের সাথে নেওয়া উচিত না যে মেট্রিক পাস স্কুল কলেজ দিয়ে মাপা উচিত না। মাপা উচিত যে মানুষ হিসাবে তিনি কতটা গড়ে উঠেছিলেন। আপনারা জানেন কিনা জানি না, ব্রিটেনের একটা খুব বিখ্যাত এবং ইফেক্টিভ প্রধানমন্ত্রী জন মেজর, উনার কোনো তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। উনি একজন বাসের কন্ডাক্টর হিসাবে জীবন শুরু করেছিলেন। উনি তো ভালো চালিয়েছেন, কিন্তু বিষয়টা হলো যে আসলে শিক্ষার প্রতি অনুরক্ত থাকতে হয়। কেউ আপনি দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জানেন, আমি জীবনে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক দেখেছি। একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের প্রাতিষ্ঠানিক শিক্ষা কি? আগের যুগে তো মেট্রিক পাস ছিল। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, মেট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস বলতে পারেন। তারা যতটা আলোকিত মানুষ আমি দেখেছি, আমি বহু পিএইচডি অর্জনকারী ছেলে মেয়েকে দেখেছি, সেসব প্রাইমারি স্কুলের শিক্ষকদের ধারে কাছে তাদের মানে জ্ঞানের চোখ উন্মোচন হওয়ার ধারে কাছে তারা নাই। সেটা আপনি কিভাবে দেখবেন? ফলে মানুষের শিক্ষাটা মূলত হয় ঘরে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে শিক্ষা হয় সেটা হয় টেকনিক্যাল শিক্ষা। টেকনিক্যাল শিক্ষা কি? ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, এগুলা সব আপনার আসলে ওই যে কারিগরি বিদ্যা। কারিগরি বিদ্যাটার জন্য প্রতিষ্ঠান ঠিক আছে, কিন্তু আপনার চিন্তার যে বিদ্যা, মাথায় যে চিন্তা উৎপাদন হয়, সেটার জন্য কিন্তু সবচেয়ে ভালো জায়গা হলো ঘর, কিংবা আপনি যাদের সাথে মেশেন, যাদের সাথে কথা বলেন, আপনাকে আপনার পিতা মাতা, পরিবার, আপনার শিক্ষক, বা আপনি যাদের কথা শুনেন। এখন তো আলোকিত মানুষ হওয়া, উন্নত মানুষ হওয়া, চিন্তার ক্ষমতা অর্জন করা অনেক সহজ হয়ে গেছে আপনার এই ইন্টারনেটের কল্যাণে। আপনি ইউটিউব ছেড়ে আপনি কার ভিডিও দেখছেন এটাও কিন্তু ডিপেন্ড করে যে আপনি আপনার চিন্তা শানিত করতে চান নাকি আপনি শুধু উত্তেজিত হতে চান। আপনি যদি ভিডিও দেখেন, যে গুজবের ভিডিও দেখেন বা আরো নানান ধরনের ভিডিও আছে, আপনি যদি আপনার শুধু স্নায়ুকে উত্তেজিত করতে চান সেটাও করতে পারেন। কিন্তু আবার এমন মানুষের আপনি বক্তব্য শুনতে পারেন যারা আপনার চিন্তাকে শানিত করবে, আপনি মোর পিসফুল ফিল করবেন এবং আরো বেশি জ্ঞানের জন্য, পড়ার জন্য, জানার জন্য আপনি আরো বেশি নিজেকে মনে করবেন যে আপনার এগুলো আরো বেশি দরকার। ফলে আপনার ক্ষুধা বাড়বে, জ্ঞানের জগতের ক্ষুধা বাড়বে, আপনি আরো বেশি অনুসন্ধিৎস হবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, ডক্টর কামালরা শিক্ষিত হয়ে দেশকে কি দিলেন? এই প্রশ্নটার উত্তর একটু দেয়া দরকার। আসলে ডক্টর কামাল, দেখেন, ডক্টর কামাল হোসেন একজন আইনের লোক, সে একজন উকিল।
এই লোকের মানে আপনার আলোকিত হওয়ার জীবনে সে কোনো সুযোগ পায় নাই। একটা জায়গায় সে সুযোগ পেয়েছে, ডক্টর কামাল গণতান্ত্রিক মানসিকতার, যেটার জন্য ওনাকে প্রশংসা করতে হয়। কিন্তু গণতান্ত্রিক মানসিকতার হওয়া সত্ত্বেও ডক্টর কামাল কিন্তু একজন পাকিস্তানি সেকুলার রয়ে গেলেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে মূল সমস্যা, যে 1971 সালে আমরা যে পরাজিত হয়ে করেছিলাম সেই ঘাতক আল বদর, আল শামস রাজাকার বাহিনীগুলোকে, তারা যেমন পাকিস্তানের পরাজয়কে মেনে নিতে পারেনি, ডক্টর কামালরাও কিন্তু পাকিস্তানি সেকুলার হয়ে, যারা মূলত একটা মুসলমান দেশে বসবাস করতে চেয়েছিলেন, সেই 47 সালে যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা সৃষ্টি হয়েছিল, বা মুসলমান ঘৃণা, পাকিস্তান ঘৃণা সৃষ্টি হয়েছিল। যদিও মুসলমান ঘৃণা, পাকিস্তান ঘৃণাটা আসলে পরবর্তীতে রাজনৈতিক ক্ষতির কারণ হয় নাই ভারতে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণাটা রাজনৈতিক ক্ষতির কারণ হয়েছে। সেই বিভাজন থেকে ডক্টর কামালরা পাকিস্তানে বসবাস করতে চেয়েছিলেন, ফলে বাংলাদেশ পাওয়ার পরেও তারা বাংলাদেশটাকে আসলে আত্মস্থ করতে পারেননি। না পারাতে ডক্টর কামাল কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের লোক হয়েও, বঙ্গবন্ধুর স্নেহধন্য হয়েও সে কিন্তু সারা জীবন কিন্তু দেখেন পাকিস্তানি সেকুলারদের আশেপাশে তার সে প্রদক্ষিণ করেছে, পাকিস্তানি সেকুলারদের সাথে মোর কমফোর্টেবল ফিল করে। আপনি ডক্টর কামালকেও দেখেন, তার মেয়ে সারা হোসেনকে দেখেন, এরা কিন্তু পাকিস্তানি সেকুলারদের সাথে থাকতে বেশি পছন্দ করে, এরা বাংলাদেশের মূলধারার সাথে থাকতে পছন্দ করে না। এই জন্য শেখ হাসিনাকে তারা পছন্দ করে না। আপনারা যারা পাকিস্তানি সেকুলার সংক্রান্ত আমার ভিডিওগুলো দেখেননি, তাদের অনুরোধ জানাবো সেগুলো দেখতে। সেগুলো দেখলে আপনাদের কিন্তু এই ধারণাটা ক্লিয়ার হবে যে পাকিস্তানি সেকুলার কি জিনিস। বাংলাদেশে আমরা আগে শত্রু মনে করতাম শুধু মৌলবাদী শ্রেণীটাকে, যারা 1971 সালে বাংলাদেশ চায় নাই, পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে বাঙালিদের বিরুদ্ধে, এবং যারা 1971 সালে 16 ডিসেম্বর নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, আমরা তাদেরকে শত্রু ভাবতাম। কিন্তু 2024 আমাদের দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে শুধু মৌলবাদীরা বাংলাদেশের শত্রু না, একটা সেকুলার এবং নাস্তিক শ্রেণীও বাংলাদেশের শত্রু। এরা, এই শ্রেণীটার সেকুলার নাস্তিক হলো, এরা পাকিস্তানের মতো একটা সোসাইটি চায়, পাকিস্তানের মতো একটা সোসাইটি চায়। অর্থাৎ এরা হিন্দু ঘৃণা, নাস্তিক হয়েও হিন্দু ঘৃণাটাকে, ভারত ঘৃণাটাকে এরা মন থেকে ফেলে দিতে পারেনি। ফলে ভারত আর হিন্দু হলেই কিন্তু ওদের ঘৃণা একজন জঙ্গি মৌলবাদীদের সমান ঘৃণা ওদের মাথায় তৈরি হয়। এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই পাকিস্তানি সেকুলার আমাদের জন্য কতটা বিষাক্ত। পাকিস্তানি সেকুলার যদি বাংলাদেশের জঙ্গি মৌলবাদী আল বদর, আল শামস শ্রেণীটার সাথে সংযুক্ত না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশে এই মৌলবাদী শ্রেণীটাকে পরাজিত করা সম্ভব হতো। ওদের জন্য কিন্তু এটা সম্ভব হয় না। আপনারা দেখেন বদরুদ্দিন উমর, সেই দ্রিকের শহীদ, কিংবা নিউ এজের নুরুল কবির, কিংবা প্রথম আলো ডেইলি স্টারের মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা জঙ্গিদের সাথে অঙ্গাঙ্গি ভাবে, এদের ওতপ্রোত ভাবে এদের মন মানসিকতা জড়িত থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী মুক্ত করতে পারিনি। যদিও স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে পরাজিত করে এই সেকুলার, পাকিস্তানি সেকুলার আর মৌলবাদী শ্রেণী যদি কখনো রাষ্ট্রে একটা রাষ্ট্র পায় তাদের জন্য, তখন কিন্তু প্রথমে মৌলবাদী শ্রেণীগুলা এই পাকিস্তানি সেকুলার গুলাকে একে একে ধরে ধরে আপনার খুন করে ফেলবে গলা কেটে। তারপরে এই মৌলবাদী শ্রেণীগুলা, জামাত তখন হেফাজতকে খুন করবে, হেফাজত জামাতকে খুন করবে। তাদের পুরনো প্রশ্ন তখন মাথাচাড়া দিয়ে উঠবে যে কে সত্যিকারের ইমানদার। আর আপনারা তো জানেন মৌলবাদী শক্তিগুলার জন্য এটা আমাদের জন্য সুযোগ, আপনি এটা কাজে লাগাতে পারেন। তারা কিন্তু প্রত্যেকের চোখে কিন্তু কাফের। বাংলাদেশে আপনি এমন কোন তরিকার মাওলানা পাবেন না যে অন্য একাধিক তরিকার মাওলানার কাছে কাফের না। এটা আপনারা ওয়াজ শুনলেই বুঝবেন। যদিও ওয়াজ এখন বন্ধ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই লজ্জার। আওয়ামী লীগ সরকার থাকলে ওয়াজ চলে, আওয়ামী লীগ সরকার না থাকলে ওয়াজ চলে না। অথচ মনে হচ্ছিল যে তখন আওয়ামী লীগকে সরিয়ে দিলে আরো বেশি ওয়াজ হবে, কিন্তু ঘটনাটা হয়ে গেছে উল্টো।
তো এটা নিয়েও আমাদের অনেক বেশি গবেষণা করা দরকার, যে এই যে আমরা যে বাংলাদেশটাকে বুঝতে পারিনি, আওয়ামী লীগ যে বাংলাদেশটাকে বুঝতে পারেনি কোন ধ্বংসের দিকে বাংলাদেশটা যাচ্ছে, কোন পদ্ধতিতে গেলে এই ধ্বংসটা থেকে রক্ষা করতে হবে, সেই চিন্তাটা আওয়ামী লীগের মধ্যে আনতে হবে। মোট কথা হলো আওয়ামী লীগকে ভালোভাবে চিন্তা করতে হবে, কেন তারা ক্ষমতায় থাকলে ওয়াজ বেড়ে যায়, কেন তারা ক্ষমতায় না থাকলে ওয়াজের আর কোনো দাম থাকে না। হ্যাঁ, এখন দেখেন ওয়াজকারীরা কত আরো বেশি ওয়াজ করতে পারতো না, এখন হাটে ঘাটে মাঠে কিন্তু কোনো ওয়াজ নাই, এখন মসজিদে ঢুকে গেছে ওয়াজ, রাস্তা দখল করে ওয়াজ কিন্তু বাংলাদেশে অনেক কমে গেছে। এইটা কিন্তু ভালোভাবে চিন্তা করে আওয়ামী লীগকে এগুতে হবে। একজন লিখেন, স্যার অনুষ্ঠানের প্রতিটাই দেখি কমেন্টস করা হয় না সময়ের অভাবে, তারেক সাহেব কি পাবলিক অডিয়েন্স ও কূটনীতিকভাবে ভারতের সাথে জয়লাভ করে আত্মতুষ্টিতে ভুগছে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, উনি জয়লাভটা কি করলো? উনি জয়লাভ করেছে বাংলাদেশের যে মৌলবাদী শ্রেণী ওনাকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেই এনসিপি জামাত বা ওনার দলের অভ্যন্তরীণ কট্টরপন্থী পাকিস্তানপন্থীদের, তাদেরকে উনি খুশি করেছে, কিন্তু কূটনৈতিকভাবে তো উনি কোনো বিজয় অর্জন করে নাই এবং এটা করারও কোনো সম্ভাবনা নাই। আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা কথা শুনছিলাম, একজন প্রশ্ন করছিল যে মানে তারেক রহমান সংক্রান্ত কোনো একটা প্রশ্ন, আমি প্রশ্নটা একটু দেখি এখানে, এই প্রশ্নটা আমার কাছে আছে, দেখি আপনাদের একটু শোনাতে পারি কিনা। It will not solve all your problems. So I think simple election. It will not solve all your problems. So I think one needs a very much more objective view of the neighborhood. What is your objective view on Tariq's demand for Sheikh Hasina's extradition? No, look, I'm not going to sit here and discuss what is could be or may not be conversations or not between us and a neighboring country. What I can tell you is, for any relationship to work, has to meet the test of mutual interest. You know, it has to work for them, it has to work for us. I'm also realistic, you know, I'm not expecting neighbors to only do what's in my interest. There has to be, a reasonable degree of, I recognize and respecting what is their interest, just as I expect them also to do so. It is when you get that landing point, that common ground, that relationships work smoothly. So I would say this, I mean, in respect of all neighbors, that আমাদের আর শোনার দরকার নেই, আশা করি আপনারা এটা শুনতে পেরেছেন। একজন প্রশ্ন করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে যে তারিকের ডিমান্ড নিয়ে আপনি কিছু বলেন, ডিমান্ডটা কি যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে হবে। তো জয়শঙ্কর সাহেব উনি বড় বড় মাঠে উত্তর দিয়ে অভ্যস্ত, তিনি এই শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার ডিমান্ডের বিষয়ে কোনো কথা বললেন না। উনি যেটা বললেন যে আসলে যদি প্রতিবেশীদের সাথে কূটনীতির মানে এঙ্গেজমেন্টে যেতে হয়, সাকসেসফুল হতে হয়, তাহলে আপনার রিসিপ্রসিটির কথা বললেন, কমন গ্রাউন্ড পেতে হবে, যে কোন কোন গ্রাউন্ডে আমরা আলোচনা করতে পারি। উনি স্পষ্টভাবে বলে দিলেন এখান থেকে যে যেটা বললেন না আর কি, তার অর্থ হলো যে শেখ হাসিনার বিষয়ে আলোচনা করে তারেক রহমান বেশি দূর আসতে পারবেন, মানে কোনো কাজ হবে না। এইটা ছাড়া অ্যাপার্ট ফ্রম শেখ হাসিনা তার কাছে আর কোনো গ্রাউন্ড আছে না। সেই গ্রাউন্ডগুলোতে যদি আলোচনা করে তাহলে কূটনীতি হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে, সম্পর্ক উপরের দিকে যেতে পারে। জয়শঙ্কর সাহেবের কথাটার মানে হলো এটা, তার মানে হলো যে দেখেন তারেক রহমানরা যেটা করছে এইটা তারাও জানে যে আসলে এই শেখ হাসিনা সম্পর্কে কথা বলা হলো যে আসলে ডোমেস্টিক অডিয়েন্সকে খুশি করা, তারেক রহমানের যারা সাপোর্টার, এটা নিয়ে ভারত আসলে কথা বলবে না। এটা এই জন্য যে ভারত তো শেখ হাসিনাকে, ভারতের শুধু বিজেপি না, শেখ হাসিনাকে ভারতের সবগুলো রাজনৈতিক দল
সম্মান করে, এবং তারা জানে যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে না, সারা পৃথিবীতে বর্তমানে যত রাজনৈতিক নেতা আছেন যাদের রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা আছে তাদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্সড। এছাড়াও শেখ হাসিনাকে তারা সম্মান করে, কারণ শেখ হাসিনা একমাত্র আন্তরিকভাবে আপনার এই তার কূটনীতি মেনটেন করে সারা পৃথিবীতে, এবং কোন ধরনের প্রপাগান্ডার বাইরে গিয়ে যতই শেখ হাসিনাকে গালাগালি করেছে বাংলাদেশের মৌলবাদীরা, তিনি ভারতকে যেমন এক বিন্দু ছাড় দেন নাই, আবার অন্যদিকে তিনি কিন্তু একটা যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা ভারতের জন্য ভারতেরও তো আমাদেরই মুক্তিযুদ্ধের চেতনা, কারণ ভারতও গণতান্ত্রিক রাষ্ট্র হতে চায়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমরাও কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হতে চাই। এবং গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার প্রথম শর্ত হলো গণতান্ত্রিক শক্তি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কোন কোন দলের গঠনতন্ত্রে আপনার ধর্মনিরপেক্ষতার কথা আছে এটা খুঁজে বের করেন। যেই দলের গঠনতন্ত্রে ধর্মনিরপেক্ষতা নেই সেই দল গণতান্ত্রিক নয়। সেই ক্ষেত্রে তো বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র গণতান্ত্রিক দল হলো আওয়ামী লীগ। এই জন্য ভারত আর আওয়ামী লীগ একসাথে একটা সম্পর্ক গড়তে পারে, সেটা তো তারেক রহমান সাহেবের দ্বারা সম্ভব নয়। আর আপনি বলবেন যে আমার ধর্মনিরপেক্ষ হওয়ার কি দরকার, আমি ইসলামিক হয়ে যাই। ইসলামিক হয়ে যান, রাষ্ট্র তলানিতে যাবে। ইসলামিক হয়ে গেলে আপনার রাষ্ট্রর মানে আমি নামাজ রোজার হার বাড়বে বলছি না, এখন তো দেখা যাচ্ছে যে রাষ্ট্র ইসলামিক হয়েছে, নামাজ রোজা কমে গেছে, ওয়াজ কমে গেছে, কিন্তু আপনার দারিদ্র্যের দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি তারেক রহমান, ইউনূস এবং জঙ্গিদের প্রভাবে। সেই দিকে আপনাকে ধাবিত হবে। আর আমরা মুক্তিযুদ্ধের চেতনার দিকে আসলে হয় কি, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন হয়। ওই জায়গাটা আপনাদেরকে সবাইকে বারবার ফোকাস করতে হবে। এবং জয়শঙ্কর সাহেবকে যে প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর জয়শঙ্কর সাহেব বুঝিয়ে দিলেন যে আসলে শেখ হাসিনার বিষয়ে এই তারেক রহমানরা যে হুমবি তম্বি করছে, যে বেয়াদব ছেলেটা হুমায়ুন কবির, আমি অত্যন্ত দুঃখিত এই ধরনের একটা ছেলেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকালেন তারেক রহমান। আপনি তো আমাদেরকে অপমান করলেন স্যার, অপমান করলেন, নির্ঘাত অপমান করলেন। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পিয়নও এই হুমায়ুনের চেয়ে বেশি ডিপ্লোমেসি জানে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক নর্মস গুলা বোঝে। আপনি অপমান করলেন না স্যার? ছি 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 ছি, আপনার থেকে এটা আশা করি। আপনি এত বড় একটা দলের নেতা, এটা না করলেও পারতেন আর কি। তা আমাদের এটা দুঃখ থেকে যাবে যে হুমায়ুন কবিরের মতো একটা অসভ্য অভদ্র ছেলে তার জুতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অঙ্গনটাকে অপবিত্র করেছে। ভবিষ্যতে অবশ্যই এগুলো ভালো করে ধোয়া মোছা হবে, সেই দিন আর বেশি দূরে নাই। তো ভারতের সাথে আসলে ভালো সম্পর্কের ক্ষেত্রে তারেক রহমানদের সাফল্য কিচ্ছু নাই। আমি কথা অবশ্য এদিক সেদিক চলে গেল, পরের মন্তব্যে দেখি। আমরা অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছি, একজন মন্তব্য করছেন, আমি আসলে চশমার কারণে ভালো করে পড়তে পারি না। ফাহমিদা মীরা বলেছেন যে ওনার মধ্যে এই সরকার কিছুদিন থাকলে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এই মন্তব্যটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। কেন জানেন? এই মন্তব্যটা গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশের 24-এর জঙ্গি কোয়ালিশনের যারাই বাংলাদেশ শাসন করুক, তার চূড়ান্ত পরিণতি কিন্তু বাংলাদেশকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলা। খুবই অ্যালার্মিং। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না। আমরা তো আমার ইউটিউবে খুব বেশি মানুষ আপনারা দেখেন না, এগুলো একটু দেখাবেন। আমরা ওই জায়গাটাই নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই যে কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই বিচ্ছিন্নতাটা তো খুব স্পষ্ট। আমি এর আগেও বলেছি যে তারেক রহমানের কাছে 6 মাস হয়ে গেছে, বিদেশি কোনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারেক রহমানকে সফর করতে আসে নাই। তারেক রহমানের বাংলাদেশে এখন পর্যন্ত বিদেশি কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আসে নাই। এমন ইউনূসও কিন্তু ধাপ্পাবাজি করে 2 জনকে নিয়ে এসেছিল, পূর্ব তিমুর থেকে একজন, মালয়েশিয়া থেকে একজন। মালয়েশিয়া থেকে যে এসেছিল সে আবার তারেক সাহেবকে বাঁচিয়েছে, ওইখান দিয়ে ওনাকে একটু ট্রাভেল করতে দিয়েছিল মালয়েশিয়া দিয়ে। ফলে মালয়েশিয়ার যে আনোয়ার ইব্রাহিম সাহেব তো আপনারা জানেন, ওনাকে কিন্তু ওনারই বস এবং ভাইয়েরা, মানে ওনার স্ত্রী এবং মাহাতির মোহাম্মদের স্ত্রীরা হলেন আপন বোন। সেই মাহাতির মোহাম্মদ তারেক মানে আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার দায়ে জেলে রেখেছিল 6 বছর বোধহয় বা 10 বছর, এইরকম দীর্ঘ সময় লোকটা জেলে ছিল। সেই লোকের আবার মাদ্রাসা কানেকশন, এগুলো ও যদিও নিজের দেশটাকে সে জঙ্গিদের হাতে কখনোই দিবে না। আপনারা তো আনোয়ার ইব্রাহিমের নাচও দেখেছেন, তারেক রহমানের পাশে দাঁড়িয়ে উনি কিন্তু একটা নাচ দিয়েছে। বাংলাদেশের কেউ কি এরকম নাচবে?
কারণ বাংলাদেশের জঙ্গিরা তো যে এরকম কোন প্রধানমন্ত্রী নাচলে তো তাকে সাথে সাথে নিয়ে তার গলায় ছুরি চালিয়ে দিবে। বাংলাদেশে তো আপনি নাচতেও পারবেন না। সেখানে আনোয়ার ইব্রাহিম কিন্তু নেচেছিল তারেক রহমানের পাশে বসে। সেই তারেক রহমানকে বাঁচিয়েছেন একটুখানি আনোয়ার ইব্রাহিম। ওই দেশ সফর করতে গিয়ে ইউনূসের কাছে কিন্তু চলে এসেছিল, কারণ ইউনূসের কানেকশনের কারণে। অথচ তারেক রহমানের কাছে দেখেন ইউনূস 2টা সরকার প্রধান নিয়ে আসতে পারছিল তার 1.5-2 বছর, কারণ ইউনূসের তো ইচ্ছা ছিল যে অনেক বছর সে ক্ষমতায় থাকবে। তারেক রহমানকে কেউ এখন পর্যন্ত ভিজিট করতে আসলো না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষকে উনি যে বিচ্ছিন্নটা না এটা দেখাতে চান, তাহলে ওনার উচিত একটা ছোটখাটো দেশের হলেও প্রধানমন্ত্রীকে নিয়ে আসা, যদিও এটা সম্ভব অনেক সময়, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আর হলেও আমরা দেখবো যে আপনি দেখবেন যে মানে দেশগুলা তো আমি নাম বলতে পারি না, আসলে কোনো দেশের নাম বললে তাকে অসম্মান করা হয়। দেখবেন যে ওই কোনো একটা চিপা চাপা থেকে কাউকে নিয়ে এসে, যতদিন না একটা বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রপতি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো এখানে আসে না, বা ইউরোপের কারো যদি তারেক রহমানকে ভিজিট করছে, ততক্ষণ বুঝতে পারবেন যে এই সরকার আইসোলেটেড। এবং আমার ধারণা তারেক রহমানের 5 বছরে উনি কোনো বিদেশি, যদি উনি 5 বছর ক্ষমতায় থাকতে পারেন, সেই প্রশ্ন তো আছেই, কোনো বিদেশি সরকার প্রধান ওনার দরবারে আসবে না। ওনাকে খুঁজে খুঁজে বাইরে যেতে হবে যদি উনি দেখাতে চান যে উনি বিচ্ছিন্ন না। স্যার, আপনার আলোচনা অনুপ্রাণিত, এখনো মেঘ কেটে যাওয়ার স্বপ্ন দেখছি। মেঘ কেটে যাবে, ধন্যবাদ আপনাকে। মেঘ অবশ্যই কেটে যাবে, কারণ এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশের মানুষ দারিদ্র্যের জ্বালা খুব বেশি দিন সহ্য করে না, করবে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। মেঘ অবশ্যই কেটে যাবে। মূল্যবাদীরা যুক্তি মানে না, লিখেছেন একজন। ওরা ধর্মের নামে ব্যবসা করে এবং রাজনীতি করে, ওরা যা করবে তার পক্ষে যুক্তি দাঁড় করা হবে। আর এই কাজ আওয়ামী লীগ করলে হারাম। আওয়ামী লীগ তো আপনার স্মার্টলি কাজগুলা করতে পারে নাই। পাল্টা যুক্তি দেওয়ার জন্য আওয়ামী লীগকেও কিন্তু যথেষ্ট ব্রেইন খাটাতে হবে। আওয়ামী লীগও কিন্তু একটা চিন্তা শূন্য রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। এটা না হলে কিন্তু 2024-এর জঙ্গি উত্থান হয় না। ফলে আওয়ামী লীগকে নিয়ে আমার এটাই ভয় যে তারা যেভাবে আমার আহ্বান জননেত্রী শেখ হাসিনার প্রতি, আপনি অর্থনৈতিক দিকে অনেক করেছেন, কিন্তু আপনার দলে যে চিন্তার কোনো বিকাশ নাই, চিন্তাশীল মানুষ নাই, যারা কথা বলতে পারে না, যারা লিখতে পারে না, যারা দেশের মানুষের সাথে ঠিক ইমোশনালি কানেক্ট করতে পারে না, এইরকম নেতাতে ছেয়ে গেছে আওয়ামী লীগ। কিন্তু আমরা চাই যে আওয়ামী লীগের নেতারা সেন্সিবলি, একেবারে আপনার সংবেদনশীল ভাবে মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং বাংলাদেশের মৌলবাদীদের যে বা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি সেকুলার নাস্তিক, এরা যে শেয়ানা কথা বলে, চালাকির কথা বলে, ফরহাদ মোজাজ সলিমুল্লাহ যে আপনার যে চাতুর্যের সাথে কথা বলে, সেই কথাগুলোকে আমাদেরকে খণ্ডন করে আমাদের কথাগুলো সারা বাংলাদেশের কাছে নিয়ে যেতে হবে। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, আমরা কিন্তু 2024-এর থেকে উঠে আসলেও আবার 2024-এর মতো কিন্তু পরাজিত হব। একজন লিখেছেন, আমি বর্তমানে চেন্নাই আছি, এখানে 25-30 বছরের একজন পুলিশ সদস্য শেখ হাসিনার ভীষণ ভক্ত। ধন্যবাদ আপনাকে। আসলেও তাই, শেখ হাসিনা এটা ডিজার্ভ করেন। তাকে ভারতের মানুষ ভালোবাসে, ভারতের সরকারগুলোর চেয়েও বেশি। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তারেক রহমানদের। হ্যাঁ, এটা বললে আবার বলবে যে দেশ তো শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে, সেই জন্য ভারত জনগণ শেখ হাসিনাকে এত ভালোবাসে। জি না, শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের জন্য কিনেছিল, আপনারা সেটা রক্ষা করতে পারেন নাই। আপনারা শুধু মুখে বলেছেন, কিন্তু ভারতের সাথে ব্যবসা বাণিজ্য দেখেন। ভারত কিন্তু এই তারেক রহমানের আমলে, দস্যু ইউনূসের আমলে বেশি পণ্য বিক্রি করছে। তো ভারতের তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি তো হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ ব্যবসা বন্ধ হয়ে গেছে ভারতের সাথে, ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ইউনূস বলল 7 সিস্টার খেয়ে ফেলবে, ভারত বন্ধ করে দিল ট্রান্সশিপমেন্ট, যার জন্য 2,500 কোটি টাকা বছরে ক্ষতি হচ্ছে বর্তমানে বাংলাদেশে। আমার কথা নয়, দস্যু ইউনূসের বাণিজ্য উপদেষ্টা এক ছোট জঙ্গি, সে নাকি আবার বড় ধনকুবেরও, সে বশির বলেছিল। বাংলাদেশের সামাজিক অবস্থা ভালো যাচ্ছে না, যাচ্ছে না, আমাদেরকে সেই দিকে আসতে হবে। আমরা সামাজিক অবস্থা ভালো করব। প্রধানমন্ত্রী যেমন প্রধানমন্ত্রী, তার পররাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী। আসলে তাই, এখন প্রধানমন্ত্রীকে তো সম্মান করতে পারি না, সেই জন্য হুমায়ুনকে বারবার বলছি। পাকিস্তান এবং তুরস্কের প্রধানরা এদেশ শীঘ্রই ভিজিট করবে। আচ্ছা হ্যাঁ, এইটা একটু আলোচনা করি। পাকিস্তান এবং তুরস্ক এরা যে এই দেশ ভিজিট করবে, করতে পারে, তারা চাচ্ছে বাংলাদেশের সাথে, কিন্তু দেখেন পাকিস্তান তুরস্ক, এখন কেউ কেউ বলছে যে ইসলামিক ন্যাটো, এটা নিয়ে আলাদা কথা বলার ইচ্ছা, আমি আসলে সময় পাই না। দেখুন, মুসলমানরা কখনো ন্যাটো করতে পারবে না। যারা ভাবছেন ভারত এটা নিয়ে তাদেরকে শঙ্কিত দেখি, তারা মুসলমানরা যদি আপনার একটা নিজেরা যদি ঐক্যবদ্ধ শক্তি হতে পারতো, তাহলে ওআইসি সাকসেসফুল হতো, মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স হয়েছে। আপনি দেখেন মুসলমানরা কিভাবে যুদ্ধ করে, এই সিরিয়াতে যুদ্ধ করেছে, সেই নিজেদের মধ্যে দেশের মধ্যে যুদ্ধ করে, না হলে পাশের দেশের সাথে যুদ্ধ করে। ইয়েতে দেখেন, এখন ইয়েমেনে দেখেন, সেই শিয়া সম্প্রদায়ের ভিত্তিতে যুদ্ধ করছে। কারা কারা যুদ্ধ করছে সেখানে? ইরান আর সৌদি আরব। আপনি কোন দুইটা মুসলমান দেশ দেখাতে পারবেন তারা নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রক্ষা করেছে? করে নাই, খুব হালকা পাতলা সম্পর্ক। এই সম্পর্কগুলা আপনি খ্রিস্টান জগতে যান, ইহুদি জগতে যান, অন্য মানে অমুসলিম জগতে যান, যে রকম ভালো সম্পর্ক এক একটা রাষ্ট্রের সাথে, মুসলমানদের দেশের সাথে তো কারোর সাথে কারো সেই ভালো সম্পর্ক নাই। সেই জন্য দেখেন সিরিয়ার লক্ষ লক্ষ যে রিফিউজি, সেগুলাকে কিন্তু আপনার ইউরোপেই নিতে হলো, মুসলমানরা কিন্তু নেয় নাই। সৌদি আরব নিয়েছে কোনো সিরিয়ান ইহুদি দেখেছেন কখনো? আপনারা তো মুসলমানদের মধ্যে কোনোদিন সম্প্রীতি পাবেন না, কারণ মুসলমানদের সম্প্রীতি পেতে হলে তার জন্য বড় ধরনের মুসলিম নেতৃত্বের মানসিকতার পরিবর্তন দরকার। যদিও এই মানসিকতা হচ্ছে বর্তমানে, বেশিরভাগ মুসলমান দেশ জঙ্গিবাদ থেকে সরে এসে শুধু পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান ছাড়া। একজন বলেছেন 5 বছর, বলে না 5 বছর তারেক রহমানের সরকার থাকবেন এটার কোনো ইন্ডিকেশন নাই, কিন্তু আমি বলেছি যদি তিনি 5 বছরও থাকতেন, যদি তিনি 5 বছরও থাকতেন, দেখতেন যে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তাকে ভিজিট করতেন না। ফলে এটা তো মানে আমি বিচ্ছিন্নতার কথা বলে ওইটা বলেছি। আচ্ছা, আওয়ামী লীগের এইসব জিনিস আমি বেশি আলোচনা করব না, কিন্তু সবারই উচিত এইসব জিনিস পরিষ্কার হওয়া। ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের মধ্যে তুলনা করুন। দেখুন, ওবায়দুল কাদের সাহেবকে আমরা অনেক ওনার সমালোচনা করি, আওয়ামী লীগে ওনার ব্যর্থতা আছে, কিন্তু আমি মির্জা ফখরুল সাহেবের সাথে ওবায়দুল কাদেরের তুলনা করব না। ওবায়দুল কাদের একজন আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার উদ্বুদ্ধ একজন জননেতা।